নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন গৌতম ম্যানেজি অফিসিয়াল। প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। আমি আশা করব যে আপনারা সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন তলায় এবং শেয়ার করবেন। আর অবশ্যই নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন। আপনাদের যদি আমার অভিমতের বিরুদ্ধে কিছু বলার থাকে অবশ্যই লিখবেন। অবশ্যই শালীনতা বজায় রেখে যুক্তিসম্মতভাবে। আমি কোনোটায় উত্তরও দিয়ে থাকি অনেক ক্ষেত্রে। আবার কিছু ক্ষেত্রে হয়তো উত্তর দেওয়ার কথা মনে হয় না, কারণ আপনাদের কথাটাই যুক্তিসঙ্গত মনে হয়, কিংবা মনে হয় ইট ইজ বেটার টু এগ্রি টু ডিসএগ্রি। যাই হোক, আমি আজকে একটা ধাঁধা নিয়ে এসেছি। যে ধাঁধাটা হচ্ছে যে এই যে নির্বাচন হয়ে গেল, পশ্চিমবঙ্গের কথা বলছি, আমি সারা ভারতে অন্য যে 5টা রাজ্য সব মিলিয়ে হলো তা নিয়ে বলছি না। পশ্চিমবঙ্গে যেটা হয়ে গেল তা নিয়ে যে এক্সিট পোল হলো, মানে এক্সিট পোল নামক যে ঘটনাটা ঘটলো, সেটা কি? মানে সেইটা কি একটা প্রহেলিকা নাকি প্রহসন? আমি বুঝতে পারছি না। আমি কেন বলছি আপনাকে, পরপর কয়েকটা কথা আপনাদের বলছি, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কেন এটা বলছি। সেই ধাঁধাটার ভেতরে আমি একটু ঢোকবার চেষ্টা করছি। আমি চেষ্টা করছি সেটা, সেই ধাঁধাটার আদৌ কোনো উত্তর পাওয়া যায় কিনা। এই যে এক্সিট পোল হলো আমরা দেখলাম, যে এক্সিট পোল নিয়ে খুব মাতামাতি, সেই এক্সিট পোলের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখলাম রাজ্য বিধানসভায় যেটা বেরিয়েছে এই নির্বাচনের পর, দ্বিতীয় দফা নির্বাচনের পর, তাতে একাধিক এজেন্সি তারা প্রেডিক্ট করছে, মানে ভবিষ্যৎবাণী করছে, এই রাজ্যে বিজেপি হুড়মুড় করে এসে পড়লো বলে। এতটাই হয় বিজেপির জনপ্রিয়তা, অথবা শাসক দল মানে তৃণমূলের বিরুদ্ধে মানুষের রোষ, যে কোনো একটা কারণ হতে পারে। যে কোনো কারণেই হোক, বেশিরভাগ এজেন্সি বলতে লাগলো, একাধিক এজেন্সি, বেশিরভাগ বলছে এই জন্য একাধিক এজেন্সি বললো যে বিজেপি এই রাজ্যে আসছে। এবং সকলেই প্রায় 155 থেকে 60, আবার কেউ 175ও দিয়েছে, কিন্তু মোটামুটি 155 থেকে 60 অনেকেই দিয়েছেন। ঘটনাচক্রে আমাকে কিছুদিন আগে এক বিজেপির এক বিধায়ক, মানে যিনি এবারেও ভোটে প্রার্থী, তিনি বলছিলেন যে তাদের এবারের টার্গেট লক্ষ্যমাত্রা হচ্ছে 153, এবং 153 তারা পাবেন। তিনি কি হিসেবে বলেছেন, কেন বলেছেন, কাকে বলেছেন, কিভাবে এসেছে এই হিসেব, আমার জানা নেই। শুধু আমি এইটুকু বলতে চাইছি, এটা হতে পারে কোইন্সিডেন্স। দেখা যাচ্ছে, দেখুন, 155 থেকে 60, 165 এইরকমই সমস্ত এক্সিট পোল গুলো দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? দুটো ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা আমি জানি না। হতে পারে যে যিনি আমাকে বলেছেন তিনি ঠিক বলেছেন, অথবা হতে পারে তিনি আন্দাজে বলেছেন। মোটামুটি এটা মিলে যাচ্ছে। আমি এবারে আসি যে এই যে এক্সিট পোল আমরা দেখতে পেলাম, সেই এক্সিট পোলটা বিশ্বাসযোগ্য কি বিশ্বাসযোগ্য নয়, তার আগে কয়েকটা প্রশ্ন আছে, তিনখানা প্রশ্ন আছে। দেখুন, প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে এক্সিট পোল হলো, সেই এক্সিট পোলটা কিভাবে হলো, তার মেথডোলজি কি, মানে কোন প্রক্রিয়ায় হলো। প্রক্রিয়া মানে কিরকম, মানে কাদের কাছে যাওয়া হলো, সেই শ্রেণীটা কি, মধ্যবিত্ত না নিম্নবিত্ত না উচ্চবিত্ত, পড়ুয়া নাকি বৃদ্ধ নাকি যুবক নাকি যুবতী, এই যে শ্রেণী বিভাগ, জাতের ভিত্তিতে না ধর্মের ভিত্তিতে, কোন শ্রেণীর মানুষ, তারা জন্মজুর নাকি পরিযায়ী শ্রমিক, তারা কি প্রত্যন্ত এলাকার বাসিন্দা, তারা কি আদিবাসী, নাকি তারা দলিত, নাকি তারা উচ্চ বর্ণের ব্রাহ্মণ কায়স্থ, এই শ্রেণী, কিচ্ছু আমরা জানি না। এই যে মেথডোলজি যাকে বলা হয়, এই মেথডোলজি যদি না জানতে পারা যায়, না বলা হয় সবার সামনে, তাহলে এই যে উত্তরটা আমরা দেখতে পাচ্ছি, অনেকেই বলছে এত ভোটে জিতবে বিজেপি, এত ভোটে জিতবে, ঠিক আছে, মেনেও যদি নিই, তাহলে মেনে নেওয়ার পেছনে এই প্রশ্নগুলো উত্তরগুলো তো থাকবে। সেই উত্তরগুলো দেওয়ার দায় কার? এই এজেন্সিগুলো। কিন্তু সেই এজেন্সিগুলো দিচ্ছে না। এটা হচ্ছে খানিকটা হাত দেখার মতো, জ্যোতিষের মতন, তোমার এটা হবে, তোমার আগামী দিনে এই এই ঘটনা ঘটবে, হলো না, ঘটলো না, তো বলে না তুমি এইটা করনি তাই হয়নি, কেন করনি, কি জন্য করনি, এর কোনো দায় ভার কাউকে নিতে হয় না। চিকিৎসা শাস্ত্রে বা বিজ্ঞানের ক্ষেত্রে এটা হয় না। বিজ্ঞানের ক্ষেত্রে বলতে হয় না এই ওষুধটা খেলে মাথা ধরা ছাড়বে, অতএব অ্যাসপিরিন খেলে বা ক্যালপল খেলে মাথা ধরা ছাড়বে, সে আপনি দার্জিলিং এই হোক বা আপনার মরু প্রদেশেই হোক। এটা আমার কথাও নয়, এটা স্বয়ং পরশুরামের কথা, মানে রাজশেখর বসুর কথা, তিনি বলেছেন। এই জন্য বিজ্ঞানের একটা ভিত্তি থাকে। সেই ভিত্তিটা কি, এই যে মেথডোলজি বলতে আমি বলছি, সেই ভিত্তিটা কি, কার কাছে গিয়েছেন, কেমন ভাবে গিয়েছেন, তারা কি সরাসরি সেখানে ভোটারদের সঙ্গে কথা বলেছেন, এক্সিট পোল মানে তারা বেরিয়ে এসেছেন যারা, তাদের সঙ্গে কথা বলেছেন, কোন এলাকায় কথা বলেছেন,
কতজন কথা বলছেন? এই যে যতজনের সঙ্গে কথা হয়েছে, কতজন, সংখ্যায় কত, 1 লক্ষ নাকি 10 লক্ষ নাকি 50,000 নাকি 10,000 নাকি 1,000, কিছু জানি না আমরা। যদি সেটা 1 লক্ষ হয় তাহলে তার একটা বুঝতে পারবো, তার একটা প্রামাণ্য ভিত্তি আছে। যদি 10 লক্ষ হয় তাহলে আরো খানিকটা বাস্তব ভিত্তি থাকে। যদি সেটা 500 হয় কি 1,000 হয়, তার কোনো ভিত্তিই নেই। আচ্ছা, সেটা যদি সামনাসামনি হয় সেটার একটা উত্তর আছে। যদি টেলিফোনে হয় তার একটা অন্য ভিত্তি হয়। টেলিফোনে অনেকে উত্তর দেন, অনেকে উত্তর দেন না। অনেকে উত্তর দিলে সেই উত্তরটা ধোঁয়া ধোঁয়া হয়, অনেক সময় ধোঁয়াশা থাকে সেই উত্তরের মধ্যে। আবার অনেকে খুব স্মার্টলি টেলিফোনে উত্তর দিয়ে দেন, এটা দেন। কিন্তু যিনি দিচ্ছেন তিনি মজা করে দিচ্ছেন না সিরিয়াসলি দিচ্ছেন নাকি ভয় পেয়ে দিচ্ছেন, কিচ্ছু জানতে পারছি না। এই মেথডোলজি না জানতে পারলে কোনো লাভ হয় না। আপনারা মনে করে দেখুন, আগে যখন এই ধরনের আলোচনা হতো, একটা সময় ওপিনিয়ন পোল হতো যে কে জিততে পারবেন, এমনকি এক্সিট পোল হতো, কারা সেখানে বসতেন? প্রণয় রয় বসতেন, যোগেন্দ্র যাদব বসতেন, নাম করা সেফোলজিস্ট, তারা তারা বসতেন। তারা এই সমস্তগুলো বিচার করে আমাদের জানাতো এই এই কারণে এই এই ঘটনা ঘটতে পারে, এই এই ভোট এখানে এনারা দিতে পারে। সেটা বোঝা যায়, তার একটা বৈজ্ঞানিক ভিত্তি থাকে। এর ভিত্তিটা কোথায়? কোনো ভিত্তি নেই। এটা হলো প্রথম কথা। কাজে যারা বেশি এই উল্লসিত হচ্ছেন, একটু কম উল্লসিত হন। এমনও হতে পারে বিজেপি অনেক বেশি ভোটে জিতলো, হতে পারে। আবার এমনও হতে পারে তৃণমূল অনেক বেশি ভোটে জিতলো। এমনও হতে পারে হাড্ডাহাড্ডি লড়াই হলো। আবার এমনও হতে পারে বিজেপি হেরে গেল, তৃণমূল জিতলো। এই বিভিন্ন ধরনের কাণ্ড ঘটতে পারে। এমনকি হাংও হতে পারে অ্যাসেম্বলি। হতে তো অনেক কিছু পারে। মেথডোলজি না জানলে এই ভিত্তিটাই বোঝা যায় না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, এই প্রশ্নটা আরেকটু গুরুতর, ভেবে দেখবেন আপনারা। একসময় এই সমস্ত এজেন্সি, যারা নামকরা এজেন্সি ছিল, সিএসডিসি লোকনীতি কিংবা মাই অ্যাক্সিস ইন্ডিয়া, এরা যখন করতেন তখন বিভিন্ন নামকরা চ্যানেল, মানে জাতীয় চ্যানেল, ইন্ডিয়া টুডে, কখন এনডিটিভি, তারা এই কাজটা করাতেন একসঙ্গে। এবিপি, এরা একসঙ্গে করতেন, করে তারা এটা দেখাতেন প্রাইম টাইমে, এবং তখন প্রচুর টিআরপি উঠতো, লোকে দেখতেন, এবং তার একটা বোঝা যেত ভিত্তি আছে। এই যে টাকা, এই টাকাটা কারা খরচা করতো? খরচা করতো সেই সমস্ত, যে সমস্ত টিভি সংস্থা বা এই সমস্ত সম্প্রচার করে যারা, সেই সমস্ত সংস্থা 30, 40, 50 লক্ষ টাকা পর্যন্ত খরচা করে, আমরা জানি। এখন এখন যে এই যে এজেন্সিরা কাজটা করছে, টাকা কি গৌরী সেন দিচ্ছে? আগে তো ছিল টাকা লাগে দেবে গৌরী সেন, এখন এই গৌরী সেনটা কে? এনারা কি নিজেরাই পকেট থেকে গ্যাট খরচা খরচা করে করছে? কারণ কোন টেলিভিশন সংস্থা কি কোন সংবাদ মাধ্যম তো এটা করছে না, কেউ করছে না। তারা বলছে তারা পেছনে আছে, পেছনে থাকলে কি হবে? খরচাটা কে করছে? যদি এই এজেন্সিগুলো নিজেরাই খরচা করে এই কাজটা করছে, তাহলে টাকাটা কে যোগাচ্ছে? টাকাটা কি কোনো পলিটিক্যাল পার্টি যোগাচ্ছে, রাজনীতি? যার জন্য দেখবেন নয়ডা বা দিল্লি বেসড যে সমস্ত এজেন্সি, তারা বিজেপিকে অনেক এগিয়ে দিয়েছে। আবার কলকাতা বেসড যে সমস্ত কয়েকটা এজেন্সি, তারা আবার তৃণমূলকে অনেক এগিয়ে দিয়েছে। তো আপনি কোনটা বিশ্বাস করবেন? বিশ্বাস সবেতে করবেন না, একটু কম করে বিশ্বাস করুন। বিশ্বাসের মাত্রাটা একটু বেশি হয়ে যাচ্ছে। তো ভাববেন, সবচেয়ে বড় কথা হচ্ছে টাকা। টাকা কে দিচ্ছে কোনো খোলসা করে কেউ তো বলছে না, আমরা তো বুঝতেও পারছি না। যদি এমন হয় বিভিন্ন রাজনৈতিক দল তাদের হয়ে কিছু এজেন্সিকে লাগিয়েছে, হতে পারে, না হওয়ার কিছু নেই। এবং সেই এজেন্সিগুলো সেই সরকারের বা সেই দলের বা সেই রাজনৈতিক দলের, শাসক দলের বা কখনো বিরোধীদের হয়ে কাজ করে। আমরা জানি এখানেও কাজ করেছে এক সময়, আইপ্যাক কাজ করেছে, তারপর আইপ্যাকের পরে আরো যে সংস্থা আছে তারাও কাজ করেছে। কিন্তু তারা কিন্তু প্রশান্ত কিশোরের মতন এরকম ভবিষ্যৎবাণী যাকে বলা হয়, যাকে বলতে চাই আমরা, এই ধরনের আগামী কি হবে আগামী দিনে এক্সিট পোল যাকে বল, সেটা করে না, করে থাকে না। প্রশান্ত কিশোরের সেই অভিজ্ঞতা ছিল, তিনি করতেন সেভাবে। কিন্তু এরা কেন করছে? টাকাটা কে দিচ্ছে? এটা খুব ইম্পর্টেন্ট কথা, এটার মানতে। এবারে তৃতীয় কথায় আসি। তৃতীয় প্রশ্ন কি? আমি খানিক আগেই বললাম যে সবচেয়ে মূল্যবান যে তথ্য হতে পারত, একদিকে মেথডোলজি জানা, আরেকটা টাকাটা কে দিচ্ছে সেটা জানা, আরেকটা হচ্ছে যাদের খুব নাম আছে, নামজাদা কোম্পানি, এজেন্সি যারা ছিল, এই সমস্ত এজেন্সি গুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে ধরুন একটা এজেন্সি, এই মাই ইন্ডিয়া অ্যাক্সিস, অ্যাক্সিস মাই ইন্ডিয়া যাকে বলে, এই যে অ্যাক্সিস খুবই নাম করা,
তার যে কর্ণধার প্রদীপ গুপ্তা। এই প্রদীপ গুপ্তার একটি বই আছে, আপনারা কেউ যদি দেখে থাকেন, নাও থাকেন, আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্রদীপ গুপ্তার বই। এই প্রদীপ গুপ্তার বইয়ের নাম হচ্ছে হু গেটস ইলেক্টেড, হাউ অ্যান্ড ওয়াই। এই বইটাতে তিনি বিশ্বাস করছেন এই আমাদের দেশে নির্বাচন কি করে হয়, কারা দাঁড়ান, কারা জিততে পারেন, কিভাবে জেতেন, বিভিন্ন জিনিস, নেতা নেত্রীরা কিরকম হয়ে থাকেন, কি কি কারণ থাকতে পারে। তো এই অ্যাক্সিস মাই ইন্ডিয়া ট্র্যাক রেকর্ড খুব ভালো, বরাবরই ভালো। নিজেরাই লিখছেন যে তাদের অ্যাকিউরেসি রেট হচ্ছে মানে 2014 থেকে 2019 সাল পর্যন্ত 93%, 93%। তো সেই এই প্রদীপ গুপ্তা এবারে নির্বাচনে, পশ্চিমবঙ্গের নির্বাচনে একটি কথাও বললেন। তিনি বলেছিলেন তিনি বলবেন, জানাবেন পশ্চিমবঙ্গে কি হতে পারে, এক্সিট পোল কি হতে পারে, তিনি বলেছিলেন। এবং বলেছিলেন শুধু তা, তিনি অন্য যে স্টেট গুলো আছে সেখানে বলেছেন। তামিলনাড়ুতে হয়েছে, আসামে হয়েছে, কেরালায় হয়েছে, আমরা জানি এই সমস্ত জায়গায় হয়েছে। সেসব জায়গায় বলা হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তিনি বললেন জানাবেন একদিন পরে, পরের দিন বললেন বেশিরভাগ মানুষই নাকি মুখ খুলতে চাননি, তাই জন্যে তাদের সমীক্ষা করাটা সম্ভব হয়। ভেবে দেখুন, প্রদীপ গুপ্তা এই কথাটা বলছে, আর অন্য যারা বাজারে আজকে এসেছেন কিংবা কালকে এসেছেন তারা একদম চটজলদি সব বলে দিচ্ছে। কি করে আর কেন, কোন কারণে, এই প্রহেলিকাটা আমি জানি না কেন, কিন্তু এটা হয়েছে। এবং তিনি যে যে কথাগুলো এই বইয়ে আপনার লিখেছেন, অনেক কিছু কথা লিখেছেন, সে সমস্ত কথা আমি সেখানে বলতে যাব না। আমি শুধু বলতে যাব তিনি কয়েকটা কথা লিখেছিলেন, যে তার মধ্যে একটা কথা ছিল যে তিনি একজন বিখ্যাত আন্তর্জাতিক সাইকোলজিস্ট এব্রাহাম ম্যাসলোর উদাহরণ দিয়েছেন। এব্রাহাম ম্যাসলো বলেছিলেন যে একটি দেশের, দেশের কথাই, নাগরিকরা তাদের যে শারীরিক বা বিভিন্ন ধরনের সাংসারিক বা প্রয়োজন হয়, জীবন ধারণের যে যে প্রয়োজন হয়, সেটা যিনি মেটাতে পারবেন, যে নেতা বা নেত্রী বা যে দল, তাকে ভোট দেয় সাধারণত। সাধারণত, সবাই নয়। এটা বলেছিল। আমি দেখি এই রাজ্যে, দেখুন এই রাজ্যের নিডস যাকে বলে, প্রয়োজন বলে, অনেক কিছু আছে। বিভিন্ন জনের, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন ধরনের ডিমান্ড আছে, প্রয়োজন আছে, চাহিদা আছে, আমরা জানি। সেই চাহিদাগুলোর যদি সারবস্তু তুলে আনে, তাহলে একটা দিকে কম বয়সীদের মধ্যে বিশেষ করে চাকরি, কিন্তু সংখ্যাটা কত, কত শতাংশ, কেউ বলেননি, আমাদের সমীক্ষাটা দেননি কত শতাংশ। আরেকটা কি, টাকা, অর্থ, বাড়িতে পৌঁছন। এই যে বাড়িতে টাকা দেওয়া, পৌঁছে দেওয়া, মহিলাদের হাতে টাকা পৌঁছে দেওয়া, এই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় সুচারুভাবে করে আসছেন দীর্ঘদিন ধরে। আগে 1000 টাকা করে দেওয়া হতো লক্ষ্মীর ভান্ডার, এখন 1500 টাকা করে। কোথাও কন্যাশ্রী, কোথাও যুবশ্রী, কোথাও আরো বিভিন্ন ধরনের আছে, সবুজ সাথী, বিভিন্ন ধরনের। যদি সব হিসেব করেন তাহলে দেখবেন অ্যাভারেজ গড়ে মাসে ওই 3-4 হাজার টাকা করে এক একটা বাড়িতে ঢুকে যাচ্ছে। এখন যুবক যুবতীদের জন্য আরেকটা স্কিম করা হয়েছে, প্রকল্প হয়েছে, সেখানেও টাকা দেওয়া হচ্ছে। এই যে টাকাটা ঢুকে যাচ্ছে, অনেকেই এটা নিয়ে মিম করছেন, ব্যঙ্গ করছেন, শ্লেষ করছেন, ঠিক আছে, করতে পারে। কারা করছেন? যাদের এই টাকাটা দরকার নেই, কিন্তু যাদের দরকার আছে তারা কি করবেন, তারা কাকে ভোট দেবেন, এটা ভাবার দরকার। এমনকি যারা এই মিম করছেন, ব্যঙ্গ করছেন, যে কোনো পার্টির হোক, কখনো সিপিএম এর, কখনো বিজেপি, সেই সিপিএম বা বিজেপি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুসরণে বারবার ঘোষণা করছেন তারাও এগুলো দেবেন। দেবেন শুধু না, বেশি করে দেবেন। চিন্তা করুন, বিজেপি তো বলে দিল 1500 3000 করে দেবেন। কিন্তু একটা ছোট্ট আপনাদের একটা খবর দিয়ে রাখি, তথ্যটা হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া সংলগ্ন যে বর্ডার এরিয়া, সীমান্ত এরিয়া, যেখানে অত্যন্ত দরিদ্র জনজাতি মানুষ আছেন, যত মানুষ, তাদের কাছে আমি শুনেছি গত 3-4 দিনে এই লক্ষ্মীর ভান্ডার বাবদ যে টাকা তারা পেয়েছেন, যে বাড়ির মহিলারা, সেই টাকা তারা আর ব্যাংকে রাখছেন না, তুলে ফেলছেন। এবং সেখানকার বিভিন্ন মানুষ এই কথাটা আমাকে জানিয়েছেন, তুলে ফেলছেন। কেন? ভয়ে। ভয়ে কেন? 3000 টাকা পেলে তো তাদের তো লাভ হবে না, তারা ভয় পাচ্ছেন এই টাকাটাও যদি বন্ধ হয়ে যায়, যদি নতুন সরকার এসে এই টাকাটা আর না দিতে চায়, এবং এটা যদি বলে যে তৃণমূল সরকার যা দিয়েছিল তা আমরা দেব না, যা পেত যারা তাদের আর দেব না, তখন কি হবে? কাজে এই আতঙ্ক পেয়ে বসেছে। এটা আমি বলেছি বারবার।
আবার দেখুন এই আতঙ্ক, এই যে মহিলাদের ভোট, সেটা নিয়ে আলাদা করে আমরা কিচ্ছু জানতে পারিনি। এটুকু জেনেছি মহিলারা ব্যাপক হারে ভোট দিয়েছেন, ভীষণ ভাবে। সেই মহিলারা কি কার জন্য দিয়েছেন? ভয়ে ভোট দিয়েছেন? কিসের ভয়? ভয় হচ্ছে এসআইআর এর নাম কেটে গেলে তারপর কি হবে। ভোটের লাইনে যদি নামটি কেটে যায়, ভোটার তালিকায় যদি নামটা কেটে যায়, তাহলে ভবিষ্যতে কি হবে সেই ভয়। সেই ভয়টা তো বিজেপির বিরুদ্ধে। কাজে সেই ভয়টার জন্য কাকে ভোট দেবেন তারা, এটা একটা মাথায় রাখার মতো কথা, যে কাকে ভোট দেবেন। আরেকটা হচ্ছে, আপনারা ভেবে দেখুন যে যে এই প্রায় 27 লক্ষ বা 28 লক্ষ যে সমস্ত পরিবারের ভোট চলে গেল, যে সমস্ত পরিবারের কোনো সদস্যের, সেই পরিবাররা কাকে ভোট দেবেন, সেখানেও ভয় বা আতঙ্ক কাজ করেছে। এই জিনিসগুলো সমীক্ষায় কিন্তু আসেনি, কোনো সমীক্ষায় দেখতেই পাচ্ছি না যে এই পরিবারগুলো সম্পর্কে বা এই মহিলারা কি বলছেন, কিচ্ছু আমরা জানতে পাচ্ছি না। এই যে তিনটে মূল কথা বললাম আপনাকে, এই যে মূল কথাগুলো কেউ বলছেন না। এবং আরো একটা মস্ত প্রশ্ন সামনে এসে গেল আমার, আপনাদের সামনে সেটা তুলে দিয়ে আমি শেষ করতে চাইছি। এই যে প্রদীপ গুপ্তার মতন একদম নামজাদা এজেন্সির কর্ণধার বলছেন, অ্যাক্সিস বাই ইন্ডিয়ার কর্ণধার বলছেন যে তার কাছে অনেকেই মুখ খুলছেন না। কেন বলছেন? সত্যি কি মুখ খুলছেন না? রাজীব রঞ্জন, আপনারা দেখবেন, এক পত্রকার, কি অমানসিক পরিশ্রম করে এই বাংলা চষে বেরিয়েছে, অনেকেই জানেন। সব জায়গায় দেখতে পাচ্ছি, ফেসবুকে, টুইটারে, ইউটিউবে ক্রমাগত দেখেছি। বিভিন্ন শ্রেণী, বিভিন্ন গ্রাম, বিভিন্ন জনপদে গিয়ে মানুষের কাছে 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 গিয়ে তিনি জানতে চেয়েছে, মহিলাদের কাছে গিয়ে জানতে চেয়েছে। তো তাকে তো সরাসরি সবাই উত্তর দিচ্ছে, আমরা দেখেছি। আর অ্যাক্সিস বাই ইন্ডিয়াকে উত্তর দিল না কেন? বা অন্য যে সংস্থাগুলো তারা কেন বললো না? মহিলারা কি বলছেন? এই সমস্ত এসআইআর যাদের নাম গেছে সেই সব পরিবারের সদস্যরা কি বলছেন? কেন জানতে পারলাম না? টাকা কে দিচ্ছে? জানতে পারলাম না, কিছুই জানতে পারলাম না। আরেকটা কথা রাজীব রঞ্জন বলেছেন, খুব ইন্টারেস্টিং। সেইটা বলেছেন যে তিনি দেখেছেন এই যে আসামে দেখা যাচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা এগিয়ে গেছেন অনেকখানি ভোটে, কারণ কিছুদিন আগে তিনি মহিলাদের অ্যাকাউন্টে 9,000 টাকা করে পাঠিয়েছেন। তাহলে আসামে যদি সেটা কাজ করে থাকে, বিহারে 10,000 টাকা করে পাঠানো হয়েছিল মহিলাদের অ্যাকাউন্টে ঠিক নির্বাচনের আগে, সেটা কাজ করেছে। এইগুলো সবাই কাজ করেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকা দিচ্ছেন সেটা কাজ করছে না, এটা ভাবাও একটু কিরকম বিড়ম্বনার বিষয় আমার কাছে। এই সমস্ত জিনিসগুলোই কিন্তু এক্সিট পোল ঘেঁটে দিয়েছে, কারণ এক্সিট পোলে আদতে কিছুই বেরিয়ে আসে, শুধু সেটা একটা প্রহেলিকাও হয়ে থাকবে না, হয়তো আগামী দিনে সেটা প্রহসনও হয়ে যেতে পারে। ভালো থাকবেন আপনারা। আজ এই পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।